আমি সেই আনন্দপুরের শোক সন্তপ্ত পরিবার যারা তাদের পরিবারজনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি টুইট করে সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেকটি পরিবারকে, যাদের পরিবার তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন, তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে, এবং যারা আহত তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমি আমার তরফ থেকে এবং আমাদের রাজ্যবাসীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি এত দূরে থাকার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্বাভাবিকভাবে তার অনেক কাজ এবং ব্যস্ততা থাকে, যে কোনো প্রধানমন্ত্রী থাকে, তারপরেও তিনি যেভাবে বাংলার মানুষের, আনন্দপুরের মানুষের এই দুঃখের কথা তিনি মনে রেখেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তার জন্য তাকে অসংখ্য সাধুবাদ জানায়। এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর মতো সময় হয়নি। যদি এটা আইপ্যাকের অফিস হতো তাহলে হয়তো উনি তাড়াতাড়ি পৌঁছে যেতেন। আইপ্যাকের অফিস তিনি ফাইল নিতে গেছিলেন এবং খুব কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলেন, কিন্তু মানুষের মৃত্যু হলে সেখানে তিনি পৌঁছতে পারছেন না। আজকে এতটা ইনসেনসিটিভ, অসংবেদনশীল সরকার পশ্চিমবঙ্গে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গ লাগাতার 1960-61 সাল থেকে তারপর থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। 77 সালে অনেক আশা নিয়ে বামফ্রন্ট সরকার বা যুক্তফ্রন্ট সরকার যখন আসে, তখন মানুষ ভেবেছিল বুঝি অনেক কিছু হবে। গ্রামীণ এলাকায় জমির বর্গাকরণ করে কিছুটা হয়তো লাভও হয়েছিল সাময়িকভাবে, কিন্তু যে কর্মসংস্থানের জন্য যে ভারী শিল্প দরকার, অর্থনীতির যে বৃদ্ধি দরকার, সেই সময় থেকে সেই অর্থনীতির বৃদ্ধি হয়নি। এখনো পর্যন্ত সেই পিছিয়ে যাওয়া, অর্থাৎ গ্রাফ নিচের দিকে নেমে যাওয়া, সেটা সমানে চলছে। 1961 সালে ভারতবর্ষের জিডিপিতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন বা পশ্চিমবঙ্গের যোগদান ছিল হচ্ছে 10%-এরও বেশি। বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে 5%, 5.3 বা 5.4 এর মধ্যে। যে পশ্চিমবঙ্গ 1960-61 সালে গোটা ভারতবর্ষের মধ্যে 3য় স্থানে জিডিপিতে কন্ট্রিবিউশনের দিকে বা ভারতবর্ষের উন্নয়নে পশ্চিমবঙ্গের অবদান থাকত 3য় স্থানে, অর্থাৎ আমরা প্রথম 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিলাম। এখন বর্তমানে আমাদের অবস্থান হচ্ছে 22তম, অর্থাৎ 3 থেকে আমরা নিচে নামতে নামতে 22তম স্থানে পৌঁছে গেছি। আমি আস্তে আস্তে একটা আর্টিকেল পড়ছিলাম। আমরা এক সময় সমস্ত কিছু নিয়ে বিহারের সরকারকে বা বিহারের ব্যবস্থাকে পরিহাস করতাম। এখনো আমরা মাঝে মাঝে ইয়ার্কি ভাবে বলি যে তৃণমূলের কোনো সাংসদ যিনি নিজেকে খুব বিখ্যাত উকিল বলেন, তার সার্টিফিকেটটা বিহার থেকে আনা কিনা সেটা একটু মাঝে মাঝে খোঁচা দিই। কিন্তু আমি সেই আর্টিকেলটা পড়ছিলাম যে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছর হলো, আর বিহারেও নীতিশ কুমারের সরকার 15 বছর হলো। এই 15 বছরে বিহারে কি হয়েছে সেই আর্টিকেলটা আমি এখন পড়ছিলাম নিউজ পেপারের। এই 15 বছরে বিহারের এগ্রিকালচারাল এক্সপোর্ট, অর্থাৎ কৃষিজ উৎপাদন এবং কৃষিজ যে এক্সপোর্ট, অর্থাৎ তারা কৃষিজ যে সমস্ত সামগ্রী বিহারে তৈরি করেছে বা উৎপন্ন করেছে এবং তাকে বাইরের রাজ্যগুলোতে পাঠিয়েছে, তা 800 গুণ বেড়েছে। কত গুণ? 800 গুণ। নিউজ আর্টিকেল পড়ছিলাম আমি তথ্যের উপর ভিত্তি করে। আর পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে সমানে পিছিয়ে যাচ্ছে। আর আমরা মুখে বলছি এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগোচ্ছে কিন্তু না। বিশ্ব বাংলা, বিশ্বের আর কিছু নেই, বাংলাটা এখন নিঃস্ব বাংলা, বাংলার হাতে আর কিছু নেই, বাংলা ভিখারিতে পরিণত হয়েছে। এবং সেটা বর্তমান সরকার তৈরি করেছে, কারণ রাজ্য সরকার চায়
অর্থনীতি দুর্বল থাকুক, গরিব মানুষ থাকুক, গরিব যত থাকবে তত আপনার কাছে হাত পাতবে ভাটার জন্য, এবং তারা আপনাকে তার ভবিষ্যৎ বন্ধক দিয়ে রাখবে। এই বিগত দিনে এই সরকারের সামনে 15 বছর ধরে সময় গেছে, তারা এসএসসি ঠিক মতো নিতে পারেনি। আমার মনে আছে যে যখন এসএসসি হয়েছিল, শুরু হয়েছিল, তখনই সবাই আশঙ্কা প্রকাশ করেছিল এসএসসির ফলাফল দেখে যে যেভাবে স্কুল সার্ভিস কমিশন হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারিতে নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি। সেই ছায়া পরবর্তী সময় সিবিআই তদন্ত, ইডির তদন্ততে সামনে চলে এসেছে। আর এই সরকার তাকে ঢাকার জন্য কি করছে, বড় বড় উকিল সুপ্রিম কোর্টে কয়েক কোটি টাকা খরচ করে তাদেরকে লাগানোর ব্যবস্থা করেছে সেখানে সুপ্রিম কোর্টে, যাতে তারা তাদেরকে বাঁচাতে পারে। আর এখানে আমাদের কণ্ঠরোধ করার জন্য সমস্ত আমাদের যে কানেকশন গুলো ছিল মাইকের, সেই মাইকের কানেকশন গুলোকে বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। যখন আমাদের জেলা সভাপতি বা অন্যান্য কার্যকর্তা তারা যখন জিজ্ঞেস করেছে যে কারেন্ট নেই কেন, মাইক কেটে দেওয়া হয়েছে কেন, যারা এসেছিলেন তারা বলেছেন এখানকার মন্ত্রী জনাব জাভেদ খান নাকি তাদেরকে এই কারেন্ট কেটে দেওয়ার কথা বলেছে, বিজেপির মাইকের কানেকশন কেটে দেওয়ার কথা বলেছে। জনাব জাভেদ খান, আপনাকে আশ্বস্ত করছি, আপনি আমাদের মাইকের কানেকশন কেটেছেন, 26-এর নির্বাচনে জনতা আপনার কানেকশন কেটে দেবে, জনতা আপনাকে রাখবে না, জনতা আপনাকে রাখবে না। আপনি যতই একটা ওয়ানের ভোট, যে ভোটটা আপনার ধর্মীয় মেরিকোলের ভোট, সেটা নিয়ে লাফালাফি করেন তাদের কাঁধে চেপে, তারাও বুঝতে পারছে সময় এসে গেছে, তৃণমূল কংগ্রেসের বিসর্জনের সময় এসে গেছে, এবং 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে। বন্ধুগণ, এই 15 বছরে বহু বেকার, যাদের চাকরির বয়স পার হয়ে গেছে, আমি দেখেছি আমার অনেক ছাত্র যাদেরকে আমি ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার পর প্রফেসর হিসেবে প্রথম ব্যাচে বের করেছিলাম, তারা অনেকে এসএসসি দিয়েছিল, চাকরি পেয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন এখন দোলাটানায় আছে, তাদের চাকরিটা থাকবে কি থাকবে না। দ্বিতীয় ব্যাচে যারা বেরিয়েছিল তারা এখনো পর্যন্ত একবারে এসএসসি দেওয়ার সুযোগ পায়নি। এই ধরনের পরিস্থিতি এই রাজ্যে অবস্থান করছে। আমরা তার এর পরিবর্তন চাই। আমরা কি ধরনের পরিবর্তন আনি? আপনারা দেখেছেন এখানে কলকাতার মানুষ অত্যন্ত শিক্ষিত এবং ওয়াকিবহাল মানুষ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইউ এর সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা এসেছিলেন, এসে মাদার অফ অল ডিলস সাইন করে গেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন তার যিনি প্রধান, তিনি বলছেন ভারতের উন্নতি মানে স্টেবিলিটি, ভারত পৃথিবী স্টেবিলিটি। ভারতের যদি উন্নতি হয় পৃথিবী ভালো থাকবে, ভারতের যদি অর্থনীতি ভালো হয় তাহলে পৃথিবী ভালো থাকবে। 200 কোটি মানুষের মধ্যে এই চুক্তি হয়েছে, এবং একে বলা হচ্ছে সমস্ত চুক্তির মা, মাদার অফ অল ডিলস। এর মাধ্যমে ভারতবর্ষ কি পেল? ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ভারতবর্ষ 90% যে রপ্তানি করার জিনিস, সেই রপ্তানি ট্যাক্স ফ্রি হিসাবে ইউরোপের সমস্ত দেশে 27টি দেশে রপ্তানি করতে পারবে। এতে লাভ কি হবে? এতে লাভ হবে ভারতবর্ষের যত ডেভেলপমেন্ট আছে, যত ইনফ্রাস্ট্রাকচার আছে, ভারতবর্ষের শিল্প আছে, সেই শিল্প সম্ভাবনা আরো বাড়বে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।